ওয়েলকাম টু গল্প মুভি। আজ আমরা দেখতে চলেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি দুর্দান্ত ফ্যান্টাসি মুভি এক্সম্যান অ্যাপোক্যালিপস, যা রিলিজ হওয়ার পরপরই পুরো পৃথিবীতে নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। অনেক অনেক বছর আগে প্রাচীন মিশরের কায়রো শহর শাসন করত এক ভয়ঙ্কর রাজা এনসাহাবনুর। মানুষ তাকে অ্যাপোক্যালিপস নামেও চিনত। সে ছিল একজন মিউট্যান্ট। মূলত মিউট্যান্ট হচ্ছে এমন মানুষ যারা সাধারণ মানুষের মতো জন্ম নিলেও তাদের শরীরে থাকে বিশেষ একটি জিন, আর যখন এই জিন সক্রিয় হয়ে ওঠে তখনই তাদের অসাধারণ ক্ষমতা প্রকাশ পেতে শুরু করে। তো ইনসাহাবনুরও একজন মিউট্যান্ট। তার ছিল 4 জন হর্সম্যান, যারা কিনা তাকে সকল বিপদ থেকে রক্ষা করত। ধীরে ধীরে ইনসাহাবনুর বৃদ্ধ হয়ে যায়, তাই এখন তার নতুন শরীরের প্রয়োজন। অর্থাৎ সে অমর হয়ে থাকার জন্য বারবার তার আত্মা এক নতুন মিউট্যান্টের দেহে স্থানান্তর করত, যেন সে চিরজীবী থাকতে পারে। এভাবেই সে তার শক্তি বৃদ্ধি করে। তো এবার সে যে মিউট্যান্টের দেহ নিতে চাচ্ছিল তার ছিল হিলিং পাওয়ার, মানে তার গায়ে যতই আঘাত লাগুক সেটা মুহূর্তেই ভালো হয়ে যায়। তো এই প্রক্রিয়ায় তাকে সাহায্য করত তার 4 জন হর্সম্যান, যাদের সে অনেক বিশ্বাস করত। কিন্তু তার শাসন কিছু মিশরীয় পছন্দ করত না, তাই তারা এনসাহাবনুরকে থামানোর কৌশল করে। যখন আত্মা স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় তখনই সেই বিদ্রোহী গোষ্ঠী প্রক্রিয়া ব্যর্থ করতে এক বিশালাকার পাথর ফেলে দেয়। এতে সব কিছু ধ্বংস হতে শুরু করে। আত্মা স্থানান্তরের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তখনই 4 জন হর্সম্যান এগিয়ে এসে এনসাহাবনুরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। অবশেষে একজন হর্সম্যান নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে নেয়, আর এনসাহাবনুর সেই ধ্বংসাবশেষে চাপা পড়ে গভীর ঘুমে চলে যায়। পুরো পিরামিড মাটির নিচে চাপা পড়ে যায়। এরপর কেটে যায় অনেক বছর। সময়টা 1883, যেখানে আমরা স্কটকে দেখি। ক্লাস করার সময় হঠাৎই স্কটের চোখে প্রচণ্ড জ্বালা করতে শুরু করে, তাই সে দ্রুত ওয়াশরুমের দিকে দৌড়ে যায়। এদিকে তাকে ভয় দেখানোর জন্য তার অন্য এক সহপাঠী তার পিছু পিছু যায়। তখনই স্কটের চোখ থেকে এক প্রচণ্ড শক্তিশালী লেজার বেরিয়ে আসে। স্কট তার এই শক্তি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। মানে সে একজন মিউট্যান্ট যার মধ্যে লেজারের পাওয়ার রয়েছে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে এক ফাইট ক্লাবে, যেখানে 2 জন মিউট্যান্ট লড়াই করছিল। নাইট, যার আছে টেলিপোর্টেশনের ক্ষমতা, মানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যেতে পারত। আর একজন হলো এঞ্জেল, যে পাখির মতো উড়তে পারত। তো এদের লড়াইয়ের মাঝে উপস্থিত হয় মিস্টিক। তার আবার নিজের রূপ বদলানোর ক্ষমতা রয়েছে, অর্থাৎ সেও একজন মিউট্যান্ট। লড়াইয়ের এক পর্যায়ে নাইট যখন প্রায় জিতেই যাচ্ছিল তখনই শর্ট সার্কিট হয়। লোকজন এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে। এঞ্জেলও পালিয়ে যায়, কিন্তু নাইট পালাতে পারে না। তাই মিস্টিক তাকে সাহায্য করে সেই ফাইট ক্লাব থেকে বের হতে। এখানেই আমরা জানতে পারি আসলে নাইটের মাঝে টেলিপোর্টেশনের ক্ষমতা থাকলেও সে ভয় পেলে তার ক্ষমতা ব্যবহার করতে পারে না। এরপর গল্প চলে আসে অন্য এক মিউট্যান্ট অ্যারিকের কাছে। তার মাঝে আয়রনের পাওয়ার আছে, কিন্তু সে আসলে এক সাধারণ জীবন চায়। তাই তো সে তার পরিবার নিয়ে পোল্যান্ডে চলে এসেছে, যেখানে কেউ তাকে চিনবে না আর না জানবে সে একজন মিউট্যান্ট। কিন্তু একদিন সে যখন লোহা তৈরির কারখানায় কাজ করছিল তখন এক দুর্ঘটনায় সে তার পাওয়ার ব্যবহার করে তার এক সহকর্মীর প্রাণ বাঁচায়, যা উপস্থিত সকলে দেখে ফেলে। এবার সে ভাবে হয়তো সে বিপদে পড়তে পারে, তাই বাসায় ফিরে তার স্ত্রীকে সব খুলে বলে। এবার তারা সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে চলে যাওয়ার। কিন্তু কারখানার শ্রমিকরা ততক্ষণে পুলিশকে সব জানিয়ে দেয়, আর একদম সঠিক সময়ে পুলিশ তাদের ধরে ফেলে। নিজের মেয়েকে বাঁচাতে অ্যারিক নিজের সত্যতা তাদের সামনে তুলে ধরে। তারা তাকে গ্রেফতার করে, কিন্তু অ্যারিকের মেয়েও ছিল একজন মিউট্যান্ট। নিজের বাবাকে গ্রেফতার হতে দেখে সে অস্থির হয়ে পড়ে
আর তার ক্ষমতায় বিভ্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার হাত থেকে এক তীর ছুটে এসে এরিকের স্ত্রী ও মেয়ের বুকে আঘাত করে। এতে তারা সেখানেই মারা যায়। এই ঘটনায় এরিক রেগে গিয়ে তার মেয়ের গলায় থাকা এক চেনের সাহায্যে সকল পুলিশ কর্মকর্তাদের শেষ করে দেয়। এদিকে স্কট, যার মধ্যে লেজারের শক্তি আছে কিন্তু সে তা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই তার ভাই অ্যালেক্স তাকে নিয়ে আসে প্রফেসর চার্লসের স্কুলে। এটা আসলে মিউটেন্টদের স্কুল, যেখানে মিউটেন্টদের তাদের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ করা শেখানো হয়। প্রফেসর চার্লস খুবই ক্ষমতাধর মিউট্যান্ট, তার মধ্যে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। এখানে স্কটের পরিচয় হয় জিন গ্রের সঙ্গে। সেও একজন পাওয়ারফুল টেলিপ্যাথ, যার ভেতরে ফিনিক্সের শক্তি রয়েছে, কিন্তু সে এখনও তার পাওয়ার সম্পর্কে জানে না। মানে সে এখনও পুরোপুরিভাবে তার পাওয়ার এক্সপ্লোর করতে পারেনি। এবার আমরা পরিচিত হই ময়রার সঙ্গে। সে সিআইএ এজেন্ট, যে মিশরের কায়রো শহরে এসেছে এনসাহাব নূর সম্পর্কে গবেষণা করতে। এদিকে এনসাহাব নূরকে জাগিয়ে তোলার জন্য কিছু আদিবাসী মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই ময়রা এমন এক গুহার দরজা খুলে প্রবেশ করে যেখান থেকে সূর্যের আলো গুহার ভেতরে প্রবেশ করে। আর এই সূর্যের আলো চোখে পড়তেই জেগে ওঠে সেই ঘুমন্ত এনসাহাব নূর। সাথে সাথেই সেখানে এক ভূমিকম্প অনুভূত হয়, যা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এই ভূমিকম্পেই এরিকের কারখানায় দুর্ঘটনা ঘটেছিল। তো রাতে জিন স্বপ্ন দেখে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। সে এই বিষয়টি প্রফেসর চার্লসকে জানায়, কিন্তু চার্লস তাকে আশ্বস্ত করে এমন কিছুই হবে না। কিন্তু পরে তার মনেও এক ধরনের দুশ্চিন্তার জন্ম নেয়। এদিকে এনসাহাব নূর জেগে উঠেছে। সে তার অসম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে চায়, কিন্তু এজন্য তার প্রয়োজন হর্সম্যানদের। তাই সে তার হর্সম্যানদের খোঁজ করতে শুরু করে। আর তার নজর পড়ে স্ট্রমের উপর, যার মধ্যে বিদ্যুৎ ও ঝড় নিয়ন্ত্রণের ক্ষমতা আছে, কিন্তু সে তখনও পুরোপুরি দক্ষ নয়। একদিন চুরি করার সময় কিছু লোক স্ট্রমকে তাড়া করে। তখন এনসাহাব নূর এসে নিজের পাওয়ার ব্যবহার করে স্ট্রমকে বাঁচায়। তাই স্ট্রম এনসাহাব নূরকে নিজের বাড়িতে নিয়ে আসে। এখানেই এনসাহাব নূর প্রথমবারের মতো টেলিভিশন দেখতে পায়। এনসাহাব নূর এই টেলিভিশন স্পর্শ করেই পৃথিবীতে ঘটমান সকল ঘটনা জেনে যায় এবং এই পৃথিবী সম্পর্কে সকল জ্ঞান নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এরপর সে স্ট্রমের পাওয়ার বৃদ্ধি করে তাকে বানিয়ে নেয় নিজের প্রথম হর্সম্যান। এদিকে মিস্টিক নাইটকে নিয়ে ক্যালিবানের কাছে আসে। ক্যালিবান টাকার বিনিময়ে মিউটেন্টদের পরিচয় গোপন করে তাদের অন্য দেশে পাঠায়। তাই মিস্টিক ও নাইট আমেরিকা যাওয়ার জন্য ক্যালিবানের সাহায্য চায়। অন্যদিকে স্কটকে দেওয়া হয় এক বিশেষ চশমা, যা দিয়ে সে তার চোখ থেকে বের হওয়া লেজার নিয়ন্ত্রণ করতে পারবে। এই প্রথম সে এই চশমার সাহায্যে নিজের শক্তিকে একটু হলেও নিয়ন্ত্রণ করতে শেখে। এদিকে চিন্তিত চার্লস সেরেব্রো নামক এক মেশিন ব্যবহার করে ময়রাকে দেখতে পায়। তাই সে পুরো বিষয়টি বোঝার জন্য ময়রার সাথে দেখা করে। প্রথমে তো ময়রা তাকে কিছু বলতে চায় না, কিন্তু পরে সে এনসাহাব নূরের জেগে ওঠার ঘটনাটি তাকে জানায়। চার্লস বুঝতে পারে সামনে খুবই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবার অ্যাপোক্লিপস চলে আসে ক্যালিবানের কাছে। সে তার কাছে অন্যান্য মিউটেন্টদের সম্পর্কে জানতে চায়, কিন্তু ক্যালিবান তাকে কিছু জানাতে অস্বীকার করে। এনসাহাব নূর ক্যালিবানকে কিছু করার আগেই সাইলক তাকে বাধা দেয়। সাইলক মার্শাল আর্টে পারদর্শী এবং সে নিজের শক্তি দিয়ে ধারালো এনার্জির মতো ব্লেড তৈরি করতে পারে। তাই এনসাহাব নূর তারও শক্তি বৃদ্ধি করে তাকে তার দ্বিতীয় হর্সম্যান বানিয়ে নেয়। এবার তারা চলে আসে অ্যাঞ্জেলের কাছে, যে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে ফাইট করত। এনসাহাব নূর নিজের শক্তি দিয়ে এঞ্জেলের ডানাগুলোকে মেটালের বানিয়ে দিয়ে তার পাওয়ার বাড়িয়ে দেয়। এবার এঞ্জেল হয়ে যায় তার তৃতীয় হর্সম্যান। এদিকে এরিক নিজের প্রতিশোধ নিতে চলে আসে সেই কারখানায়, কিন্তু সেখানেও এনসাহাব নূর চলে আসে আর নিজের শক্তি দিয়ে এক নিমিষেই তাদের শেষ করে দেয়। সে এরিককে তাদের দলে যোগ দিতে বলে। প্রথমে এরিক না করলেও ফাইনালি সে রাজি হয়ে যায়। সে এরিককে সেই স্থানে নিয়ে আসে যেই স্থানে এরিক প্রথমবারের মতো নিজের শক্তির অস্তিত্ব অনুভব করে।
সে অ্যারিককে তার আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। সবশেষে অ্যারিক নিজের শক্তির সর্বোচ্চ ব্যবহার করতে শিখে ফেলে। এভাবেই সেও হয়ে যায় তার চতুর্থ হর্সম্যান। এদিকে মিস্টিক ও নাইট চলে যাওয়ার আগে প্রফেসর চার্লসের সাথে দেখা করতে আসে। তখন চার্লস ঘটনার ভয়াবহতা আন্দাজ করতে পেরে নিজের মাইন্ড টেলিপ্যাথ ক্ষমতার সাহায্যে অ্যারিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই এনসাহাবনুর জানতে পারে প্রফেসর চার্লসের অসাধারণ মাইন্ড টেলিপ্যাথ ক্ষমতা আছে, অর্থাৎ সে নিজের মস্তিষ্কের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের সাথে যোগাযোগ করতে পারে। তাই সে এবার প্রফেসর চার্লসের শরীরকে বেছে নেয় নিজের আত্মা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই সে পুরো মানবজাতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে ইনসাহাবনুরের পরিকল্পনা হলো সে পুরো পৃথিবীকে ধ্বংস করে নিজের মতো করে এক নতুন পৃথিবী গড়তে চায়। তাই সে প্রফেসর চার্লসের মস্তিষ্ককে কন্ট্রোল করে পৃথিবীর সব পারমাণবিক মিসাইলগুলোকে ধ্বংস করতে শুরু করে। সে ধীরে ধীরে প্রফেসরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়ে যায়। তাই এই পুরো প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে অ্যালেক্স এগিয়ে আসে। সে তার শক্তির প্রয়োগ করে সেই কমিউনিকেশন নষ্ট করে দেয়। সাথে সাথেই ইনসাহাবনুর নিজের 4 জন হর্সম্যান নিয়ে এক্স ম্যানশনে চলে আসে। তারা প্রফেসরকে অপহরণ করে আর প্রফেসরকে বাঁচাতে অ্যালেক্স তার শক্তির প্রয়োগ করে, কিন্তু ততক্ষণে তারা অদৃশ্য হয়ে যায় আর এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এক্স ম্যানশনে। ঠিক তখনই পিটার সেখানে চলে আসে। তাকে কুইকসিলভারও বলা হয়। তার মধ্যে সুপার স্পিড পাওয়ার রয়েছে, অর্থাৎ সে তার পাওয়ার ব্যবহার করে যে কোনো জায়গায় অনেক সহজেই যেতে পারে। এবার সে তার পাওয়ার ব্যবহার করে একে একে সবাইকে সেই বিস্ফোরণের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু অ্যালেক্স সেই বিস্ফোরণেই মারা যায়। এই সিনেমার বেশ কয়েকটি দৃশ্যের মধ্যে এই একটি দৃশ্য আমার কাছে দারুণ লেগেছে। নিচে কমেন্ট সেকশনে আপনারাও জানাতে ভুলবেন না আপনাদের কোন অংশটি বেশি ভালো লেগেছে। তো এবার ইনসাহাবনুর প্রফেসরকে নিয়ন্ত্রণ করে যে মিসাইলগুলোর বিস্ফোরণ ঘটিয়েছিল তার তদন্ত করতে পুলিশ চলে আসে এক্স ম্যানশনে। তারা সেখানে হামলা করে পিটার, ময়রা ও হ্যাংকে ধরে নিয়ে যায় গোপন জিজ্ঞাসাবাদের জন্য, কারণ তারা ভেবেছিল এত বড় হামলার পেছনে হয়তো কোনো শক্তিশালী মিউট্যান্টের হাত আছে। তাদের ধরে নিয়ে যেতে দেখে স্কট, জিন ও নাইট তাদের অনুসরণ করে পৌঁছে যায় এক সিক্রেট ল্যাবে, যেখানে জিন তার টেলিপ্যাথ করে বন্দি থাকা ল্যাগনকে মুক্ত করে দেয়। আসলে এই মিউট্যান্টকে তারা বন্দি করেছিল বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য। ল্যাগন মুক্ত হয়েই সবাইকে বাঁচাতে শুরু করে। পরে সে অবশ্য পালিয়ে যায়। এদিকে এনসাহাবনুর প্রফেসরের মাইন্ড টেলিপ্যাথিক্যাল পাওয়ার ব্যবহার করে পুরো পৃথিবীতে একটি বার্তা পাঠায়। সেখানে সে সবাইকে জানায় মানবজাতি তার পথ হারিয়ে ফেলেছে, তাই সে সব ধ্বংস করে এক নতুন পৃথিবী বানাবে, একেবারেই নিজের মনের মতো। ঠিক তখন প্রফেসর জিনের কাছে একটি সিক্রেট মেসেজ পাঠায়। সে তার নিজের অবস্থান জানিয়ে দেয়, তাই তারা প্রফেসরকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে অ্যারিক পৃথিবীকে ধ্বংস করার কাজ শুরু করে। সে এক বিশাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যার ফলে পুরো পৃথিবীতে শুরু হয়ে যায় এক বিশাল ধ্বংসলীলা। অপরদিকে ইনসাহাবনুর তার আত্মা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেয়। গল্পের এই অংশে আমরা সকল মিউট্যান্টদের তাদের রিয়েল চরিত্রে দেখতে পাবো, তাই কনফিউশন দূর করার জন্য আমি সংক্ষেপে তাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করছি। মিস্টিক, যাকে আমরা প্রথমে নাইট ক্লাবে দেখেছি, তার রূপ বদলানোর ক্ষমতা আছে। স্কট, যার চোখ থেকে প্রচণ্ড শক্তিশালী লেজার বের হয়। পিটার, যাকে আমরা কুইকসিলভার বলেছি, তার মধ্যে দ্রুতগতির ক্ষমতা রয়েছে। হ্যাংক, যে বিস্টের মতো দেখতে, সে অনেক শক্তিশালী এবং প্রফেসরের সহকারী। জিন, যার মধ্যে ফিনিক্সের শক্তি আছে, আসলে সে ভয়ঙ্কর শক্তির অধিকারী, কিন্তু সে এখনও তার পাওয়ার ব্যবহার করতে শেখেনি। আর নাইট, টেলিপোর্টেশনের ক্ষমতা আছে। সবাই প্রফেসরকে বাঁচানোর জন্য পৌঁছে যায় সেই পিরামিডের কাছে, যেখানে আত্মা স্থানান্তরের প্রক্রিয়া চলছে। মিস্টিক ও পিটার এবার অ্যারিকের কাছে চলে আসে। তারা তার সাথে কথা বলতে শুরু করে। পিটার শত চেষ্টা করেও অ্যারিকের তৈরি সেই ম্যাগনেটিক ফিল্ড ভাঙতে পারছিল না, আর মিস্টিক অ্যারিককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যারিক নিজের কাজ করে যেতে থাকে। গল্পের এই অংশে পিটারের সত্যতা প্রকাশ পায়। পিটার আসলে অ্যারিকের ছেলে,
কিন্তু কোনো এক কারণে এরিক তার মাকে ছেড়ে চলে যায়। এখানে এই ছেড়ে যাওয়ার কারণ আমাদের জানানো হয়নি। তো পিটার এরিককে জানায় না যে সে তার ছেলে। অন্যদিকে বাকি মিউটেন্টদের সাথে হর্সম্যানদের লড়াই শুরু হয়ে যায়। এখানে হর্সম্যানদের কাজই ছিল যে কোনো পরিস্থিতিতে ইনসাহাব-নূরকে সাহায্য করা, যাতে করে সে তার আত্মা স্থানান্তরের প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারে। নাইট ও এঞ্জেলের মাঝেও এক ভয়াবহ ফাইট হয়। এখান থেকেই বোঝা যায় এঞ্জেল আগে থেকেই অনেক পাওয়ারফুল হয়ে গেছে। অপরদিকে আত্মা স্থানান্তরের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। ঠিক তখনই নাইট কোনো মতে নিজেকে মুক্ত করে নিজের টেলিপোর্টেশন ক্ষমতা ব্যবহার করে প্রফেসরকে নিয়ে চলে আসে সেই স্পেসশিপে। এখানে প্রফেসরের মাথার চুল সেই প্রক্রিয়া চলাকালে পড়ে যায়। দুই দলের মধ্যে এক অসাধারণ ফাইট চলতে থাকে। তখনই নাইট একে একে সবাইকে টেলিপোর্ট করে নিয়ে আসে সেই স্পেসশিপে। আর তাদের চলে যেতে দেখে এঞ্জেল নিজের লোহার ডানার ব্যবহার করে নিজেকে মুক্ত করে সাইলককে নিয়ে তাদের উপর পুনরায় আক্রমণ করে, যেটা দেখে নাইট তাদের সবাইকে নিয়ে টেলিপোর্ট করে বেরিয়ে যায়। আর সাইলকও বিমান থেকে লাফ দেয়, কিন্তু এঞ্জেল সেই শিপের সাথেই ধ্বংস হয়ে যায়। এতক্ষণে ইনসাহাব-নূরও জেগে ওঠে। সে বাইরে বেরিয়ে আসে। তখন পিটার তার পাওয়ার ব্যবহার করে আক্রমণ করতে শুরু করে, যা ছিল এই সিনেমার দুর্দান্ত একটি সিন। তো এবার অ্যাপোক্লিপসও নিজের পাওয়ার ব্যবহার করে পাল্টা আক্রমণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে মিস্টিককেও হারিয়ে দেয়। এই অবস্থা দেখে চার্লস তার টেলিপ্যাথ ক্ষমতার মাধ্যমে লড়াই করতে শুরু করে। মানে সামনাসামনি লড়াই না করে মস্তিষ্কে লড়াই। কিন্তু এখানেও ইনসাহাব-নূর তাকে হারিয়ে দেয়। তাই প্রফেসর জিনকে তার ক্ষমতা ব্যবহার করতে বলে। এদিকে এরিক তার মত পরিবর্তন করে ইনসাহাব-নূরের উপর আক্রমণ করতে শুরু করে। একে একে সবাই একসাথে ইনসাহাব-নূরের উপর আক্রমণ করতে থাকে, আর সে একাই তাদের প্রতিহত করতে থাকে। তবে কেউই তার সাথে পেরে উঠছিল না। সবশেষে জিন তার সব ভয় কাটিয়ে নিজের ডার্ক ফিনিসের পাওয়ার ব্যবহার করে। আর সেই শক্তি এতটাই শক্তিশালী ছিল যে ইনসাহাব-নূর তা সহ্য করতে না পেরে সেখানেই ধ্বংস হয়ে যায়। এরপর সব কিছু শান্ত হয়ে আসে। সবশেষে জিন ও এরিক মিলে সেই স্কুল আবারও পুনর্গঠন করতে শুরু করে। আর এই ছিল আমাদের আজকের গল্প।